নমস্কার। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজ, এটা আমরা পাঠ করে শোনাচ্ছি। শুনুন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পল্লী সমাজের পঞ্চম পর্ব। গোবিন্দ ভৎসিত হইয়া প্রথমটা বিস্মিত হইল, কিন্তু পরক্ষণেই শুষ্ক হাসি হাসিয়া বলিল, অপমান হওয়ার কাকে করলুম বাবাজি, ভালো ওকে জিজ্ঞেস করে দেখো না সত্যি কথাটি বলেছি কিনা। ও ডালে ডালে বেড়ায় তো, আমি পাতায় ফিরি যে। দেখলে ধর্মদাস দা, দিনে বামনার আস্পর্ধা। আচ্ছা, ধর্মদাসটা কি দেখিল তা সেই জানে, কিন্তু রমেশ লোকটার নির্লজ্জতা ও স্পর্ধা দেখিয়া অবাক হইয়া গেল। তখন দিনু রমেশের দিকে চাহিয়া নিজেই বলিল, না বাবা, গোবিন্দ সত্য কথাই বলেছে। আমি বড় গরিব, সে কথা সবাই জানে। ওদের মতো আমার জমি জমা চাষবাস কিছুই নেই। একরকম চেয়ে চিনতে ভিক্ষে শিক্ষে করেই আমাদের দিন চলে। ভালো জিনিস ছেলেপিলেদের কিনে খাওয়াবার ক্ষমতা তো ভগবান দেননি, তাই বড় ঘরে কাজকর্ম হলে ওরা খেয়ে বাঁচে। কিছু মনে করো না বাবা, তারিণী দাদা বেঁচে থাকতে তিনি আমাদের খাওয়াতে বড় ভালোবাসতেন। তাই আমি তোমাকে নিশ্চয়ই বলছি বাবা, আমরা যে আশ মিটিয়ে খেয়ে গেলুম, তিনি ওপর থেকে দেখে খুশি হয়েছেন। হঠাৎ দিনুর গম্ভীর শুষ্ক চোখ দুটা জলে ভরিয়া উঠিয়া টপ টপ করিয়া দুফোঁটা সকলের সম্মুখেই ঝরিয়া পড়িল। রমেশ মুখ ফিরিয়া দাঁড়াইল। দিনু তাহার মলিন ও শতচ্ছিন্ন উত্তরীয় প্রান্তে অশ্রু মুছিয়া ফেলিয়া বলিল, শুধু আমি নই বাবা, এদিকে আমার মতো দুঃখী গরিব যে যেখানে আছে, তালিনীদার কাছে হাত পেতে কেউ কখনো অমনি ফেরেনি। সে কথা কে আর না জানে বলো। তার ডান হাতের দান বাঁ হাতটাও টের পেত না যে। আর তোমাদের জ্বালাতন করব না। নেমা, খেদি ওঠ, হরিধন চল বাবা ঘরে যাই, আবার কাল সকালে আসবো। আর কি বলবো বাবা রমেশ, বাপের মতো হও, দীর্ঘজীবী হও। রমেশ তাহার সঙ্গে আসিয়া আর্দ্র কণ্ঠে কহিল, ভট্টাচার্য মহাশয়, এই দুটো তিনটে দিন আমার উপর দয়া রাখবেন। আর বলতে সংকোচ হচ্ছে, কিন্তু এ বাড়িতে হরিধনের মায়ের পায়ের ধুলো পড়ে তো ভাগ্য বলে মনে করব। ভট্টাচার্য মশাই ব্যস্ত হইয়া নিজের দুই হাতের মধ্যে রমেশের দুই হাত চাপিয়া ধরিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, আমি বড় দুঃখী বাবা রমেশ, আমাকে এমন করে বললে যে লজ্জায় মরে যাই। ছেলে মেয়ের সঙ্গে করিয়া বৃদ্ধ ধীরে ধীরে চলিয়া গেল। রমেশ ফিরিয়া আসিয়া মুহূর্তের জন্য নিজের রূঢ় কথা স্মরণ করিয়া গাঙ্গুলি মশাইকে কিছু বলিবার চেষ্টা করিতেই সে থামাইয়া দিয়া উদ্দীপ্ত হইয়া বলিয়া উঠিল, এ যে আমার নিজের কাজ রমেশ, তুমি না ডাকলেও যে আমাকে নিজে এসেই সমস্ত করতে হতো, তাই তো এসেছি। ধর্মদাস দা আর আমি দুই ভাই তো তোমার ডাকবার অপেক্ষা রাখিনি বাবা। ধর্মদাস এইমাত্র তামাক খাইয়া কাশিতেছিল। লাঠিতে ভর দিয়া দাঁড়াইয়া কাশির ধমকে চোখ মুখ রাঙা করিয়া হাত ঘুরাইয়া বলিল, বলি শোনো রমেশ, আমরা বেনি ঘোষাল নই,
আমাদের জন্মের ঠিক আছে না। তাহার কুৎসিত কথায় রমেশ চমকিয়া উঠিল, কিন্তু রাগ করিল না। এই অত্যল্প সময়ের মধ্যেই সে বুঝিয়াছিল ইহারা শিক্ষা ও অভ্যাসের দোষে অসংকোচে কত বড় গর্হিত কথা যে উচ্চারণ করে তাহা জানেও না। জ্যাঠাইমা সস্নেহ অনুরোধে এবং তাহার ব্যথিত মুখ মনে করিয়া রমেশ ভিতরে ভিতরে পীড়া অনুভব করিতেছিল। সকলে প্রস্থান করিলে সে বরদার কাছে যাইবার জন্য প্রস্তুত হইল। বেনি চণ্ডীমণ্ডপের বাহিরে আসিয়া যখন উপস্থিত হইল তখন রাত্রি ৮টা। ভিতরে যেন একটা লড়াই চলিতেছে। গোবিন্দ গাঙ্গুলির হাঁকাহাঁকিটাই সবচেয়ে বেশি। বাহির হইতেই তাহার কানে গেল, গোবিন্দ বাজি রাখিয়া বলিতেছে, এ যদি না দুদিনে উচ্ছন্নে যায় তো আমার গোবিন্দ গাঙ্গুলির নাম তোমরা বদলে রেখো বেণীবাবু। নবাবী কাণ্ড কারখানা শুনলে তো? তারিণী ঘোষাল সিকি পয়সা রেখে মরেনি, তা তো জানি, তবে এত কেন? হাতে থাকে কর, না থাকে বিষয় বন্ধক দিয়ে কে কবে ঘটা করে বাপের ছাদ্য করে, তা তো কখনো শুনিনি বাবা। আমি তোমাকে নিশ্চয় বলছি বেণী মাধব, এ ছোঁড়া নন্দীদের গদি থেকে অন্তত ৩০০০ টাকা দেনা করেছে। বেণী উৎসাহিত হইয়া কহিল, তাহলে কথাটা বার করে নিতে হচ্ছে গোবিন্দ খুড়ো। গোবিন্দ স্বর মৃদু করিয়া কহিল, সবুর করো না বাবাজি, একবার ভালো করে ঢুকতেই দাও না, তারপরে। বাইরে দাঁড়িয়ে কেউ, এ কি রমেশ বাবাজি, আমরা থাকতে এত রাত্রিতে তুমি কেন বাবা? রমেশ সে কথা জবাব না দিয়া অগ্রসর হইয়া আসিয়া বলিল, বরদা, আপনার কাছেই এলুম। বেণী থতমত খাইয়া জবাব দিতে পারিল না। গোবিন্দ তৎক্ষণাৎ কহিল, আসবে বই কি বাবা, ১০০ বার আসবে, এ তো তোমারই বাড়ি, আর বড় ভাই পিতৃতুল্য, তাই তো আমরা বেণীবাবুকে বলতে এসেছি। বেণীবাবু, তারিণীদার সঙ্গে মনোমালিন্য তার সঙ্গেই যাক, আর কেন? তোমরা দুভাই এক হও, আমরা দেখে চোখ জুড়োই। কি বলো হালদার মামা? ও কি দাঁড়িয়ে রইলে যে বাবা, এ আছিস রে, একখানা কমলের আসন টাসন পেতে দে না রে। না বেণীবাবু, তুমি বড় ভাই, তুমিই সব, তুমি আলাদা হয়ে থাকলে চলবে না। তাছাড়া এই বড় গিন্নি ঠাকুরন যখন স্বয়ং গিয়ে উপস্থিত হয়েছেন তখন। বেণী চমকাইয়া উঠিল, মা গিয়েছিলেন? এই চমকটা লক্ষ্য করিয়া গোবিন্দ মনে মনে খুশি হইল, কিন্তু বাহিরে সে ভাব গোপন করিয়া নিতান্ত ভালো মানুষের মতো খবরটা ফলাও করিয়া বলিতে লাগিল, শুধু যাওয়া কেন, ভাড়ার টাড়ার করা কর্ম যা কিছু তিনি তো করছেন, আর তিনি না করলে করবেই বা কে? সকলেই চুপ করিয়া রহিল। গোবিন্দ একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, না, গায়ের মধ্যে বড়গিন্নি ঠাকুরের মতো মানুষ কি আর আছে? না হবে কেন? না বেণী বাবু, সামনে বললে খোসামত করা হবে, কিন্তু যে যাই বলুক, গায়ে যদি লক্ষ্মী থাকেন তো সে তোমার মা। এমন মা কি কারুর হয়? বলিয়া পুনশ্চ একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া গম্ভীর হইয়া রহিলেন। বেণী অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অস্ফুটে কহিল, আচ্ছা। গোবিন্দ চাপিয়া ধরিল, শুধু আচ্ছা নয় বেণীবাবু, যেতে হবে, করতে হবে, সমস্ত ভার তোমার উপরে। ভালো কথা, সবাই আপনারা তো উপস্থিত আছেন, নিমন্ত্রণটা কিরকম করা হবে একটা ফর্দ করে ফেলা হোক না কেন? কি বলো রমেশ বাবুজি, ঠিক কথা কিনা হালদার মামা? ধর্মদাসটা চুপ করে রইলে কেন? কাকে বলতে হবে, কাকে বাদ দিতে হবে জানো তো সব। রমেশ উঠিয়া দাঁড়াইয়া সহজ বিনীত কণ্ঠে বলিল, বরদা, একবার পায়ের ধুলো যদি দিতে পারেন। বেণী গম্ভীর হইয়া কহিল,
মা যখন গেছেন তখন আমার যাওয়া না যাওয়া, কি বলো গোবিন্দ খুড়ো? গোবিন্দ কথা কহিবার পূর্বেই রমেশ বলিল, আপনাকে আমি পীড়াপিড়ি করতে চাই নে বর্দা, যদি অসুবিধা না হয় একবার দেখে শুনে আসবেন। বেনি চুপ করিয়া রহিল। গোবিন্দ কি একটা বলিবার চেষ্টা করিতেই রমেশ উঠিয়া চলিয়া গেল। তখন গোবিন্দ বাহিরের দিকে গলা বাড়াইয়া দেখিয়া ফিস ফিস করিয়া বলিল, দেখলে বেনি বাবু কথার ভাবখানা? বেনি অন্যমনস্ক হইয়া কি ভাবিতেছিল, কথা কহিল না। পথে চলিতে চলিতে গোবিন্দর কথাগুলো মনে করিয়া রমেশের সমস্ত মন ঘৃণায় পরিপূর্ণ হইয়া উঠিল। সে অর্ধেক পথ হইতে ফিরিয়া আসিয়া সেই রাত্রেই আবার বেনি ঘোষালের বাড়ির ভিতরে প্রবেশ করিল। চণ্ডী মণ্ডপের মধ্যে তখন তর্ক কোলাহল উদ্দাম হইয়া উঠিয়াছিল, কিন্তু সে শুনিতেও তাহার প্রবৃত্তি হইল না। সোজা ভিতরে প্রবেশ করিয়া রমেশ ডাকিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা তাহার ঘরের সম্মুখের বারান্দার অন্ধকারে চুপ করিয়া বসিয়াছিলেন। এত রাত্রে রমেশের গলা শুনিয়া বিস্ময়াপন্ন হইলেন। রমেশ, কেন রে? রমেশ উঠিয়া আসিল। জ্যাঠাইমা ব্যস্ত হইয়া বলিলেন, একটু দাঁড়া বাবা, একটা আলো আনতে বলে দি। আলোয় কাজ নেই জ্যাঠাইমা, তুমি উঠো না, বলিয়া রমেশ অন্ধকারেই এক পাশে বসিয়া পড়িল। তখন জ্যাঠাইমা প্রশ্ন করিলেন, এত রাত্রিরে যে? রমেশ মৃদুকণ্ঠে কহিল, এখনো তো নিমন্ত্রণ করা হয়নি জ্যাঠাইমা, তাই তোমাকে জিজ্ঞেস করতে এলুম। তবে মুশকিলে ফেলবি বাবা। এরা কি বলেন গোবিন্দ গাঙ্গুলি চাটুর্য মশাই? রমেশ মাথা দিয়া বলিয়া উঠিল, জানি না জ্যাঠাইমা, কি এরা বলেন, জানতেও চাই না। তুমি যা বলবে তাই হবে। অকস্মাৎ রমেশের কথার উত্তাপে বিশ্বেশ্বরী মনে মনে বিস্মিত হইয়া ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন, কিন্তু তখন যে বললি রমেশ, এরাই তোর সবচেয়ে আপনার। তা যাই হোক, আমার মেয়ে মানুষের কথায় কি হবে বাবা? এ গায়ে যে আবার, আর এ গায়ে কেন বলি, সব গায়ে এর ওর সঙ্গে খায় না, ও তার সঙ্গে কথা কয় না। একটা কাজকর্ম পড়ে গেলে আর মানুষের দুর্ভাবনার অন্ত থাকে না। কাকে বাদ দিয়ে কাকে রাখা যায়, এর চেয়ে শক্ত কাজ আর গ্রামের মধ্যে নেই। রমেশ বিশেষ আশ্চর্য হইল না, কারণ এই কদিনের মধ্যেই সে অনেক জ্ঞান লাভ করিয়াছিল। তথাপি জিজ্ঞাসা করিল, কেন এরকম হয় জ্যাঠাইমা? সে অনেক কথা বাবা, যদি থাকি সেখানে আপনিই সব জানতে পারবি। কারুর সত্যকার দোষ অপরাধ আছে, কারুর মিথ্যে অপবাদ আছে, তাছাড়া মামলা মোকদ্দমা, মিথ্যে সাক্ষী দেওয়া নিয়েও মস্ত দলাদলি। আমি যদি তোর ওখানে দুদিন আগে যেতুম, তাহলে এত উদ্যোগ আয়োজন কিছুই করতে দিতুম না। কি যে সেদিন হবে, তাই কেবল আমি ভাবছি। বলিয়া জ্যাঠাইমা একটা নিঃশ্বাস ফেলিলেন। সেই নিঃশ্বাসে যে কি ছিল তাহার ঠিক মর্মটি রমেশ ধরিতে পারিল না, এবং কাহারও সত্যকর অপরাধী বা কি, এবং কাহারও মিথ্যা অপবাদী বা কি হইতে পারে তাহাও ঠাওর করিতে পারিল না। বরঞ্চ উত্তেজিত হইয়া কহিল, কিন্তু আমার সঙ্গে তো তার কোনো যোগাযোগ নেই, আমি একরকম বিদেশি বললেই হয়, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। তাই আমি বলি জ্যাঠাইমা, আমি দলাদলির কোনো বিচারই করব না, সমস্ত ব্রাহ্মণ শূদ্রই নিমন্ত্রণ করে আসবো। কিন্তু তোমার হুকুম ছাড়া তো পারি নে, তুমি হুকুম দাও জ্যাঠাইমা। জ্যাঠাইমা কিছুক্ষণ চুপ করিয়া ভাবিয়া বলিলেন, এরকম হুকুম তো আমি দিতে পারি নে রমেশ, তাতে ভারী গোলযোগ ঘটবে। তবে তোর কথাও যে সত্যি নয় তাও আমি বলিনি। কিন্তু এ ঠিক, সত্যি মিথ্যার কথা নয় বাবা। সমাজ যাকে শাস্তি দিয়ে আলাদা করে রেখেছে,
তাকে জবরদস্তি ডেকে আনা যায় না। সমাজ যাই হোক, তাকে মান্য করতেই হবে, নইলে তার ভালো করবার মন্দ করবার কোনো শক্তিই থাকে না। এরকম হলে তো কোনো মতে চলতে পারে না রমেশ। ভাবিয়া দেখিলে রমেশ এ কথা যে অস্বীকার করিতে পারিত তাহা নহে, কিন্তু এইমাত্র নাকি বাহিরে এই সমাজের শীর্ষস্থানীয়দের ষড়যন্ত্র এবং নিচাশয়তা তাহার বুকের মধ্যে আগুনের শিখার মতো জ্বলিতেছিল। তাই সে তৎক্ষণাৎ ঘৃণাহরে বলিয়া উঠিল, এই গায়ের সমাজ বলতে ধর্মদাস গোবিন্দ, এরা তো এমন সমাজের এক বিন্দু ক্ষমতাও না থাকে, সেই তো ঢের ভালো জ্যাঠাইমা। জ্যাঠাইমা রমেশের উষ্ণতা লক্ষ্য করিলেন, কিন্তু শান্ত কণ্ঠে বলিলেন, শুধু এরা নয় রমেশ, তোমার বড়দা বেনিও সমাজের একজন কর্তা। রমেশ চুপ করিয়া রহিল। তিনি পুনরপি বলিলেন, তাই তো আমি বলি, এদের মত নিয়ে করগে রমেশ। সবেমাত্র বাড়িতে পা দিয়েই এদের বিরুদ্ধতা কথা ভালো নয়। বিশ্বেশ্বরী কতটা দূর চিন্তা করিয়া যে এরূপ উপদেশ দিলেন, তীব্র উত্তেজনার মুখে রমেশ তাহা ভাবিয়া দেখিল না। কহিল, তুমি নিজেই মাত্র বললে জ্যাঠাইমা, নানান কারণে এখানে দলাদলির সৃষ্টি হয়। বোধ করি ব্যক্তিগত আক্রোশটাই সবচেয়ে বেশি। তাছাড়া আমি যখন সত্যি মিথ্যে কারো দোষ অপরাধের কথা জানি নে, তখন কোনো লোককেই বাদ দিয়ে অপমান করা আমার পক্ষে অন্যায়। জ্যাঠাইমা একটুখানি হাসিয়া বলিলেন, ওরে পাগলা, আমি তোর গুরুজন, মায়ের মতো। আমার কথাটা না শোনাও তো তোর পক্ষে অন্যায়। কি করব জ্যাঠাইমা, আমি স্থির করেছি আমি সকলকেই নিমন্ত্রণ করব। তাহার দৃঢ় সংকল্প দেখিয়া বিশ্বেশ্বরীর মুখ অপ্রসন্ন হইল। বোধ করিবা মনে মনে বিরক্ত হইলেন, বলিলেন, তাহলে হুকুম নিতে আসাটা তোমার শুধু একটা ছলনা মাত্র? জ্যাঠাইমার বিরক্তি রমেশ লক্ষ্য করিল, কিন্তু বিচলিত হইল না। খানিক পরে আস্তে আস্তে বলিল, আমি জানতুম জ্যাঠাইমা, যা অন্যায় নয়, আমার সে কাজে তুমি প্রসন্ন মনে আমাকে আশীর্বাদ করবে। আমার তাহার কথাটা শেষ হইবার পূর্বেই বিশ্বেশ্বরী বাধা দিয়া বলিয়া উঠিলেন, কিন্তু এটাও তো তোমার জানা উচিত ছিল রমেশ, যে আমার সন্তানের বিরুদ্ধে আমি যেতে পারবো না। কথাটা রমেশকে আঘাত করিল, কারণ মুখে সে যাই বলুক, কেমন করিয়া তাহার সমস্ত অন্তঃকরণ কাল হইতে এই জ্যাঠাইমার কাছে সন্তানের দাবি করিতেছিল। এখন দেখিল এ দাবির অনেক ঊর্ধ্বে তার আপন সন্তানের দাবি জায়গা জুড়িয়া আছে। সে ক্ষণকাল মাত্র চুপ করিয়া থাকিয়াই উঠিয়া দাঁড়াইয়া চাপা অভিমানের সুরে বলিল, কাল পর্যন্ত তাই জানতুম জ্যাঠাইমা, তাই তোমাকে তখন বলেছিল, যা পারি আমি একলাই করি, তুমি এসো না। তোমাকে ডাকবার সাহসও আমার হয়নি। এই ক্ষুণ্ণ অভিমান জ্যাঠাইমার অগোচর রহিল না, কিন্তু আর জবাব দিলেন না। অন্ধকারে চুপ করিয়া বসিয়া রহিলেন। খানিক পরে রমেশ চলিয়া যাইবার উপক্রম করিতেই বলিলেন, তবে একটু দাঁড়াও বাছা, তোমার ভাড়ার ঘরের চাবিটা এনে দিই। বলিয়া ঘরের ভিতর হইতে চাবি আনিয়া রমেশের পায়ের কাছে ফেলিয়া দিলেন। রমেশ কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া অবশেষে গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া চাবিটা তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল। ঘণ্টা কয়েক মাত্র পূর্বে সে মনে মনে বলিয়াছিল, আর আমার ভয় কি, আমার জ্যাঠাইমা আছেন। কিন্তু একটা রাত্রিও কাটিল না, তাহাকে আবার নিঃশ্বাস ফেলিয়া বলিতে হইল, না না, আবার কেউ নেই। জ্যাঠাইমা আমাকে ত্যাগ করেছেন। নমস্কার, এখানেই শেষ হলো পঞ্চম পর্ব। আপনাদের কাছে একটা আমার অনুরোধ,
বা দাবি বলতে পারেন। যদি ভালো লেগে থাকে আমাদের উপন্যাসের পঠন, তাহলে দয়া করে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো ধন্যবাদ।